শুভ সন্ধ্যা। প্রত্যেকদিনের মতো আমরা আজকেও চলে এসেছি পজিটিভ বার্তার নতুন এক প্রোগ্রামে। আপনারা জানেন প্রতিদিন সন্ধ্যা 5টায় আমরা একটা টক শো করে থাকি বিশিষ্ট মানীগুণী ব্যক্তিদের নিয়ে। আজকে এই টক শোতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট সমাজসেবিক কমল দে বাবুকে। তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আগামী দিনে আমাদের দুর্গাপুজো শুরু হচ্ছে। সকল ত্রিপুরাবাসীকে অগ্রিম শুভেচ্ছা। আপনারা যারা আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চান, আসুন আমাদের সঙ্গে যুক্ত হন এবং আপনাদের নিজস্ব মতামত আমাদের সঙ্গে তুলে ধরুন। আমরা সকলকে আহ্বান জানাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আজকে পেয়ে গেছি আমাদের বিশিষ্ট সমাজসেবিক কমল দে বাবুকে। যারা এখানে পরিচালনা করছেন তাদেরকেও নমস্কার। এবং শিখিয়েছে যে দুর্গাপূজা আমাদের প্রধান উৎসব। এই উৎসবে বিভিন্ন অনুষ্ঠান থাকে, সরকারও করে, বিভিন্ন সংস্থাও করে। সেখানে গরিব ধনী কেউ থাকে না, সকলের মিলন মেলা হয়। বিভিন্নভাবে সকলের সহযোগিতার মাধ্যমে সকলে আনন্দ অনুভব করে এবং তার জন্য যতটুকু অর্থ সরকার বা বিভিন্ন সংস্থা বা নিজের রোজগারের মাধ্যমে উপার্জনের মধ্য দিয়ে ওই কয়দিন আমরা আনন্দ করি, নতুন পোশাক পরি, বিভিন্ন সংস্থার পূজাগুলিতে যাই। কিন্তু বিশেষ বিশেষ কিছু অংশ দেখা যায় এই পূজা মৌসুমে, পুজোগুলির মধ্যে একটা বাজে বার্তা অথবা নিজের মার সামনে, নিজের ভাই বোনের সামনে, পাড়া পুরুষের সামনে অন্তত নেশা করে যাবেন না। এই কয়দিন বিশেষ করে পুজো উপলক্ষে নেশা যদি বন্ধ রাখেন, দেখবেন এই 10-12 দিনে আপনার জীবন পাল্টে যাবে, একটা নতুন মাত্রা পাবে, নতুন জীবন পাবেন। শুধু সামনে আপনি যারা এটা করেন, সামনে শুধু রাখবেন যে মার পূজা, মা দুর্গার পূজা এবং নবরাত্রি, তার জন্য আমি নেশা করব না। এটা যদি করেন দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং এই 10 দিনে আপনার জীবন পাল্টে যাবে। এবং এই জীবনটা আপনি খাতায় লিখে রাখবেন, যারাই করেন খাতায় লিখে রাখবেন যে বিগত দিনগুলিতে আপনারা যা করেছেন তার চেয়ে বেশি আনন্দ পাবেন এই 10-15 দিনে। আর এটা করলে আপনি ভবিষ্যতে যারাই করেন মাথায় রাখবেন, সবাই আপনাকে স্যালুট করবে যে এটা করে দেখাতে পেরেছেন। আমি এটাই যুবকের কাছে অনুরোধ রাখব। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। পুজোর আগে স্যার আমাদের কাছে খুব সুন্দর একটা বার্তা তুলে ধরেছেন যে এই পুজো কটা দিন আমরা সুস্থভাবে পুজো এনজয় করব এবং কোনো রকম কোনো নেশা করব না। তো স্যার, আপনাকে তো নতুন করে আর পরিচয় দেওয়ার নেই, পুরো ত্রিপুরাবাসী আপনাকে চেনে, সবাই আপনাকে চেনে। তা আমার কাছে একটাই প্রশ্ন স্যার, আপনার জন্ম থেকে আপনি যে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন, আপনি একজন সমাজসেবিক। স্যার, এই সমাজসেবী মনোভাবটা ঠিক আপনার কবে থেকে আপনার শুরু হয়েছিল স্যার? এটা ধরে নেন 89-90 থেকে আমার কিছু সমাজসেবী যারা সমাজের কাজ করে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। বর্তমানে প্ল্যাটফর্মে প্রথম আমার পরিচয় হয় বিধায়ক রামপ্রসাদ পালের সঙ্গে। এখন উনি বিধায়ক। আমরা অনেক বন্ধুরা একসঙ্গে আগরতলা শহরে ঘোরাফেরা করতাম। ওনার একটা দোকান ছিল, ওইখানে যেতাম, গল্প টল্প হতো। তো উনি ভিতরে ভিতরে একটা রাজনীতি দলের সঙ্গে সম্পর্ক, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ওই থেকে উনি আমাকে ওইখানে প্রথম বলেন যে চলো না এই পার্টিটার কাজ করি। এই পার্টিটা দেশের কাজ করছে, সমাজের কাজ করে, রাষ্ট্রীয় স্তরে কাজ করে। ওইখান থেকে সৃষ্টি, বাস এই থেকে শুরু করেছি। করতে 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 মানুষের জন্য, মানুষের কি চাওয়া, মানুষের কি দরকার, মানুষের কি প্রয়োজন, ওইটা বুঝতে পেরেছি প্রথম। তারপর ওইটা নিয়ে মানুষের যে প্রয়োজন সেটা ওই সময়ের সরকার অথবা বিভিন্ন সংস্থার কাছে গিয়ে
দাবি দাওয়া করতে 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 আজকে এখানে পৌঁছেছে। সত্য কথা বলবো, সমাজসেবী রাজনীতির মাধ্যমেই সমাজসেবী হয়েছি। এবং যেটা সকলেই জানে আমার সম্বন্ধে, যে আমি 90 সন থেকে এখন পর্যন্ত এখানেই আছি, এই দলেই আছি। এই দলের মাধ্যমে আমি সমাজ সেবা করছি। আজকে প্রায় 34 বছর সমাজ সেবার সঙ্গে জড়িত, এবং বিভিন্ন জায়গায় সমাজ সেবা করতে গিয়ে বিরোধিতার মুখেও পড়েছি, প্রতিহত হয়েছি বিভিন্ন সময়, কিন্তু মানুষের জন্য কিছু করতে পেরেছি। আপনি জানলে খুশি হবেন, আগরতলা শহরে মহাশ্মশান, এই মহাশ্মশানে এক সময়ে টাকা লাগতো মানুষকে দাহ করার জন্য, এবং এটার জন্য সেই সময়ে এখানে মিউনিসিপ্যালিটি যখন মেয়র পরিষদ ছিল না, চেয়ারম্যান ছিল, সেই সময় থেকে আমার একটা দাবি ছিল মিউনিসিপ্যালিটির কাছে, যে আগরতলা শহরের অন্তত মহাশ্মশানে মানুষকে দাহ করতে গেলে যাতে পয়সা না লাগে সেই ব্যবস্থা কিভাবে করা যায়। এটার জন্য প্রতিবার প্রতি সময় আমরা ডেপুটেশন দিতাম, কথা বলতাম মেয়রের সঙ্গে, লাস্ট মেয়রের সঙ্গেও কথা বলেছি। এবার আমাদের সরকার আসার এই সরকার আসার পর এই মেয়রের সঙ্গে প্রথম আমরা বলি গিয়ে যে অন্তত আগরতলা শহরে যারা মৃত্যু হবে মহাশ্মশানে নিয়ে আসবে, তাদের অন্তত দাহ করার জন্য পয়সা যাতে না লাগে এই ব্যবস্থাটা যদি করেন ভালো হবে। কারণ প্রত্যেক মানুষ আমরা যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো ভালো কাজ দেশের জন্য আমরা করি, সমাজের জন্য করি। সেটাও তার প্রাপ্য যে তার দাহর সময় যাতে কোনো পয়সা না লাগে, সেটার দাবি রেখেছিলাম, এবং সেই দাবিটা আমাদের সাকসেস হয়েছে। এবং আমাদের মেয়র পরিষদ আগরতলা শহরের ওনারা এটা আজকে করেছেন যে আগরতলা শহরে মহাশ্মশানে দাহ করতে গেলে কোনো পয়সা লাগে না। এই কাজটা আমরা করেছি, এটা আমরা করতে পেরেছি। এই সমাজের কাজ, এটাও একটা বড় কাজ। আরেকটা কাজ, আমরা অনেক আগের থেকে আমাদের যারা ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু ত্রিপুরার বাইরে ডাক্তার দিকে তো দেখাতো। একটা সময়ে আমাদের আগরতলার যে বা ত্রিপুরার যে ক্যান্সার হাসপাতাল সেরকম কোনো ব্যবস্থা ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না। তো এটা 2014 আগ পর্যন্ত আমরা কিন্তু প্রতিনিয়ত বা 14 পরেও যারা বোম্বেতে ডাক্তার দেখাতে যেত, ক্যান্সার পেশেন্টরা টাটাতে দেখাতে যেত, তাদের ব্যবস্থা করতো একটা RSS নামে একটা সংস্থার মাধ্যমে তার থাকার ব্যবস্থা হতো। সেখান থেকে আমরা চিঠি দিতাম, আমাদের পক্ষ থেকে একটা চিঠি দিতাম RSSকে, RSS ওইখানে থাকার ব্যবস্থা করত। সেটার জন্য আমরা দাবি রেখেছিলাম। কিন্তু বর্তমানের সরকার আসার পর আমরা আমাদের এই মুখ্যমন্ত্রীর আগের মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু মহারাষ্ট্রে একটা জায়গার ব্যবস্থা করেছে। এটাও আমাদের দাবি, আমাদের সামাজিক কাজের মধ্যে করে আমরা কিন্তু ওই জায়গাটা পেয়েছি। এখন ওইখানে একটা ত্রিপুরা ভবন হবে, এটা আমাদের সমাজের কাজের মধ্যে পড়ে। এটা আমি প্রচণ্ড খুশি যে ওই ক্যান্সার পেশেন্টরা অন্তত গিয়ে ওইখানে গরিব যারা অর্থনীতিতে দুর্বল তারা ওইখানে গিয়ে অন্তত থাকতে পারবে এবং তাদের রুগীকে দেখাতে পারবে। এই কাজটা আমরা করতে পেরেছি। এটা একটা সমাজের বড় কাজ। খুব সুন্দর স্যার। স্যার, ত্রিপুরার যদি বিগত 10-15 বছর পিছিয়ে দেখি, তো ত্রিপুরার মধ্যে দুটো জিনিস খুব সমস্যা আছে। একটা হচ্ছে হেলথ ব্যবস্থা, আর একটা হচ্ছে এডুকেশন, যার জন্য ত্রিপুরাবাসীকে বাইরে যেতে হয়। তো আজকের 10-15 বছর আগের যে ত্রিপুরার যে হেলথ আর এডুকেশন ব্যবস্থা আর বর্তমানে যে কন্ডিশন, তার মধ্যে কি স্যার কিছু পার্থক্য এসেছে স্যার? বিরাট পার্থক্য, বিরাট পার্থক্য। ত্রিপুরাতে আমরা কখনো ভাবতে পারিনি ক্যান্সার হাসপাতালে আধুনিক মেশিন হবে। একটা বড় বড় কাজ ছোট ছোট ক্যান্সার রোগীর বিভিন্ন নতুন মাত্র হয়েছে, এরকম জন্য আমরা বোম্বে যেতে হতো, কলকাতা যেতে হতো। এখন আগরতলায় সেটার ক্যান্সার পেশেন্টের পুরো চিকিৎসা হয় এবং আধুনিক ব্যবস্থা, প্রচুর মেশিনপত্র এসছে এবং ভালো ভালো ডাক্তাররা আসে এবং থাকার ব্যবস্থা, তার সব ব্যবস্থাপনা একটা আধুনিক পরিবর্তন এসছে। তাছাড়া ত্রিপুরাতে মেডিকেল কলেজগুলি আজকে TMC বলুন, GB বলুন, এইসব যে মেডিকেল কলেজগুলি, আগে রুগীরা গেলে পরে মাটিতে পড়ে থাকতো, এখন 1-1.5 ঘন্টা হতে পারে মাটিতে থাকে, কিন্তু বেড আছে এবং ভালো ডাক্তার আছে
তাছাড়া হাসপাতালে সব মেডিসিন পাওয়া যায়। তাছাড়া হাসপাতালের মধ্যে যারা নার্স ডাক্তার আছে তারা ভালো কি বলে ব্যবহার করে। একটা ডাক্তার যদি ভালো মতন ব্যবহার করে, একটা রুগীর এমনিতেই রোগ সেরে যায়। মানে আমরা যারা রুগী যাই ডাক্তারের কাছে, আমাদেরকে যদি ডাক্তার একটু ছুঁয়ে বলে যে না কিছু না, আপনার ভালো হয়ে যাবেন, তাতেই চলে। ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হয়েছে, ত্রিপুরাতে ছোট ছোট প্রাইভেট চক্ষু দেখানোর মতন ছোট হাসপাতাল হয়েছে। আবার নতুন একটা কলেজ হচ্ছে শুনছি রানীর খামারে, তো মেডিকেল কলেজ হচ্ছে। তো এরকম কলেজগুলি হচ্ছে মেডিকেল কলেজ। বিগত দিনে এগুলি ছিল না, অনেক কিছু ছিল না। ত্রিপুরার যে শিক্ষার কথা বললে ল কলেজ হয়েছে, টেকনো কলেজ হয়েছে, ইফাই আগে ছিল, এরকম আরও কলেজ, ফরেন্সিক কলেজ হয়েছে। তাছাড়া আপনার খেলাধুলা নিয়ে এখন পড়াশোনা করার মতন ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে হয়েছে। আগে খেলাধুলা নিয়ে পড়াশোনা হতো না, ত্রিপুরা রাজ্যে খেলাধুলা নিয়ে হয়েছে। মানে খেলাধুলা হোক, শিক্ষার জগতে উন্নতি হয়েছে। অনেক কলেজ, আপনার উদয়পুরে একটা গোমতী ওপেন কলেজ হয়েছে, অনেক কলেজ হয়েছে ত্রিপুরা রাজ্যে। অনেক পড়াশোনার উন্নতি হয়েছে এবং শিক্ষা দিয়ে ত্রিপুরা রাজ্যে অনেক এগিয়ে গেছে। এটা বিগত দিনে ছিল না। আজকে এতগুলি মেডিকেল কলেজ হবে ত্রিপুরা রাজ্যে আমরা ভাবতেও পারি না। ত্রিপুরার মানুষ অন্ধকারে থাকতো, অন্ধকারে বাস করত। আজকের দিনে ত্রিপুরা থেকে শুরু হয়, বোম্বেতে শেষ হয়। আগে বোম্বে থেকে শুরু হতো, ত্রিপুরাতে আসতো 5 বছর 10 বছর পরে। এখন ত্রিপুরা থেকে শুরু হয়, বোম্বে গিয়ে শেষ হয়। এরকম পরিস্থিতি আমাদের হয়েছে। আজকে আমরা অনেক কিছু পেয়েছি। খুব সুন্দর ত্রিপুরা রাজ্যের জন্য। তো ত্রিপুরা রাজ্যের জন্য একটা মেসেজ আমার, যারা ত্রিপুরাবাসী, যারা মেডিকেলে নিট দিয়ে ভর্তি হতে চাও, তোমাদের জন্য বলে রাখি যে তোমাদের মেডিকেলে ভর্তি হতে গেলে তোমাদের ডিএমই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমরা ত্রিপুরাতে ভর্তি হতে চাও, তোমাদের ডিএমই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার হতে হবে, বা তোমরা তার নোটিফিকেশন জানতে চাইলে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ডিএমইর ওয়েবসাইটে ডিটেলসটা পেয়ে যাবে। তোমরা যদি রেজিস্ট্রেশন করো তাহলে তোমরা ত্রিপুরাতে যে আমাদের মেডিকেল কলেজগুলি আছে, 3টে যে মেডিকেল কলেজ আছে, সেখানে তোমরা ভর্তি হওয়ার চান্সটা পেতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার, আমার পরের প্রশ্ন আপনাকে, এই যে স্বাস্থ্য ব্যবস্থা যে আমাদের ধীরে ধীরে উন্নতি হয়েছে, স্যার এই স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের কোভিড সময় কি কতটা কি সাড়া দিয়েছিল, একটু যদি বলতেন স্যার। কারণ সে সময় আপনারা তো বিভিন্ন সমাজসেবা কাজে, মানে যেহেতু একটা কোভিড একটা মহামারী বন্যা বয়ে দিয়েছিল, তখন আপনাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছিল। সেই সময় স্বাস্থ্য ব্যবস্থাটা আপনাকে কতটা সাহায্য করেছে স্যার? কোভিডের সময় ত্রিপুরা রাজ্যে মানে এরকম একটা পরিস্থিতি হয়েছিল, মানুষ যে মানে প্রচণ্ড একজনকে একজন সাহায্য করেছে, মানে সমাজসেবী কাকে বলে সে সময় দেখা গেছে। এটা আগে আমরা শুনিও নি কোভিড কি জিনিস, বা এই ধরনের মহামারী আমরা দেখিও নি, আমাদের বয়সে বা আমাদের মা বাবারও দেখেনি। মানে এটা বুঝতে পেরেছি যে একটা কত বড় মহামারী। এই মহামারীর সময় আমাদের ত্রিপুরা রাজ্যের যারা নাগরিক একজন অপরকে যেভাবে সহযোগিতা করেছে, তাছাড়া ত্রিপুরার সরকারের ঢেলে সাজানো ব্যবস্থা যেভাবে সাজিয়েছে, আমি বলতে পারি একজন সমাজসেবী হিসাবে, যদি এটা অন্য কোনো সরকার থাকতো, আমার মনে হয় মৃত্যুর মিছিল হতো ত্রিপুরা রাজ্যে। এই মৃত্যুর মিছিলটা কিন্তু হয়নি। খুব কম লোক মৃত্যুর মুখে পড়েছে কোভিডের নিয়ে। কোভিডের সময় ত্রিপুরা রাজ্যের মানুষ একজন অপরকে, সে খাদ্য দিয়েই হোক, ওষুধ দিয়েই হোক, অথবা বিভিন্নভাবে থাকার ব্যবস্থাই হোক, অনেকের মানে কীভাবে সে সাহায্য করেছে। তাছাড়া অক্সিজেন লাগুক, একজন অপরকে, যেরকম ডাক্তার থেকে শুরু করে একটা ক্লাবের সাধারণ সদস্য পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছে, শিক্ষিত মানে মধ্য স্তরের লোক একজন অপরকে সহযোগিতা করেছে। এই ধরনের মানে আচার আচরণ বা এই ধরনের পরিস্থিতি আর আমার চোখে পড়েনি। এরকম সহযোগিতা একজনের প্রতি একজন, এত ভালোবাসা। কোভিড আসার পর মানুষের মধ্যে মনুষ্যতা জেগেছে,
এটা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি। একদম স্যার, কোভিড আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমাদের দুর্বলতা, কিন্তু আমরা যেভাবে একে অপরের পাশে দাঁড়াতে পেরেছিলাম সেই সময়, মনুষ্যত্ব যে এখনো বেঁচে আছে সেটা কিন্তু আমরা কোভিড সময় সবাই দেখতে পেয়েছি। একবারে প্রমাণ পেয়েছি আমরা। স্যার, আমাদের এই যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে পজিটিভ চিন্তাধারাতে কনভার্ট করা। কারণ আমাদের বাস্তব দিনে আমাদের যা পরিমাণ নেগেটিভিটি চলছে, একটা ছোট বাচ্চা ছোট থেকে নেগেটিভ দেখে থেকে থেকে বড় হচ্ছে এবং তার মাইন্ডটা নেগেটিভে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই পজিটিভ মাত্রা প্ল্যাটফর্ম আমরা শুধু পজিটিভ দিকটা, এই যে আপনি আজকে এসেছেন, আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে সমাজসেবী মনোভাব, এটা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে বাচ্চারা দেখুক এবং তাদের মধ্যেও এই ধরনের চিন্তাধারা তৈরি হোক। তো স্যার, এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের যে উদ্দেশ্য, এটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? এটা খুব ভালো, কারণ এখন একটা যুগ এসছে, দেখবেন মোবাইল খুললে নেগেটিভ বার্তা, সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ, আপনি দেখবেন পেপার খুললে নেগেটিভ কথাবার্তা, খুন, সন্ত্রাস, ধর্ষণ, এইসব শুধু হেডলাইন থাকে। তো এতে কি হয়, অথবা কোথাও নেশার সামগ্রী ধরা পড়েছে, এই ধরনের বার্তাগুলি, পজিটিভ বার্তা খুব কম পাওয়া যায়। যেমন গাছ লাগাও, গাছ লাগিয়েছিলাম, এই গাছটা বড় হয়ে গেছে, এই গাছটার ফল দিয়েছে, এরকম বার্তাটা খুব কম। এই গাছটা লাগালে এত হাজার লোক বাঁচবে, এই গাছটা মানুষের জন্য ভালো, এই গাছটাতে এত পরিমাণে অক্সিজেন ছাড়ে, এই ধরনের বার্তাটা খুব, এটা পিছের পাতায় থাকে অনেক পেপারের, সামনের পাতায় থাকে না। আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, রবীন্দ্র ভবন দেখেছেন আপনারা? রবীন্দ্র ভবনে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা মৃত ছিল। একটা সময় এই গাছটা বাঁচা অবস্থায় ছিল। তা আমি কারণে সরকার আমাকে একটা সরকারি দায়িত্ব দিয়েছিল চেয়ারম্যানের, তা আমি ওখানে বসতাম। তো বসার পর একদিন আমি গাছের নিচে যাই, গিয়ে দেখি একটা মরা গাছ। আমি বলি, নাই, এই গাছটাই এই অঞ্চলটাকে মৃত রাখে, এখানে একটা ব্যবস্থা আমার করতে হবে। তখন সরকারিভাবে আমার যা করণীয় অফিসিয়াল কাজ করে ওই গাছটাকে প্রথম আমি নিচের দিকে তুলি। তোলার পর দিকে এত পচা গন্ধ, মানে নেগেটিভ বার্তা দিচ্ছে। অনেক দিন, প্রায় 1 বছর এটাকে খুলে রাখি। এর আগে 2-3টা গাছ লেগেছিলাম, কিন্তু সবগুলো মৃত্যু হয়েছে, এটা বলতে চাই না। কিন্তু 1 বছর খুলে রাখার পর আবার একটা গাছ লাগাই, ওইখানেই লাগানোর পর এই গাছটা আজকে অন্তত 10 ফুট হাইট হয়ে গেছে। গত কিছুদিন আগে, 1-1.5 বছরের গাছ, কিছুদিন আগে এই গাছটা আম বলে, ওইখানকার ম্যানেজার আমাকে বলে যে স্যার, এই আম খেয়েছি এই গাছটা থেকে। আমি তো খুব আনন্দিত হই যে না, এই গাছটা থেকে আম খেয়েছে। এই গাছটার নিচে এসে মানুষ বসে, একটা সময় এই গাছটা, এই গাছের আগের গাছটা যেটা মৃত হয়েছিল, এই গাছটার নিচে বহু লেখক লিখতো, ছবি আঁকতো, অনেক গান গাইতো ওই গাছের নিচে, এটাকে আম্রকুঞ্জ বলতো। এই গাছটা আবার ফিরিয়ে দিতে পেরেছি, এতে আমি খুশি। মানুষ কতটুকু খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আমি নিজে খুশি। আমি যেহেতু খুশি হয়েছি, আশা রাখি মানুষও খুশি হয়েছে। তো এটা হচ্ছে আমার একটা পজিটিভ চিন্তাধারা। কিন্তু এই লেখাটা আপনি কিন্তু কোনো পেপারে পাবেন না। ওই যে পুরোনো আম গাছটা তুলেছি, এটা নিয়ে খুব লেখালেখি হয়েছে। এখন যে এই গাছটা হয়েছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল মাঝখানে, এটা কোনো পেপারে পাবেন না। তো আপনারা যদি এটাকে প্রচার করেন, এরকম বিষয়টাকে সামনে রাখেন, তাহলে মানুষ গাছ লাগাবে, মানুষ খুশি হবে গাছ লাগাতে, যে না, আমার এই বিষয়টা মানুষ রাখে। তো এরকম কিছু জিনিস আছে যে আমরা যদি করি, মানুষ জানবে। কিন্তু জানার জন্য পেপার খুললেই নেগেটিভ বার্তা। আপনাদের এই পজিটিভ বার্তা নিয়ে যে আপনারা আজকে মানুষের সামনে তুলে ধরছেন, আমি খুশি, এটা মানুষ দেখবে। এবং নতুন নতুন বিষয়কে আপনারা যখন যোগ করবেন, এটাতে প্লাস করবেন, তখন দেখবেন এটা আরও বেশি মানুষের নজরে আসবে। একটা সময় আসবে আপনাদের চ্যানেল প্রথম মানুষ দেখবে ঘুম থেকে উঠে, আর রাতের শেষ পর্যন্ত আপনাদের চ্যানেল দিয়েই ঘুমাবে, যদি আপনার এখান থেকে কিছু পায়। আমরা এটা
যেটা দেখেছি, আমার আপনাদের সঙ্গে সহমত এই কারণে পজিটিভ কিছু আছে। আমিও জানতে চেয়েছিলাম যে এটাতে পজিটিভ কি। ভালো জিনিসকে মানুষ লুকিয়ে রাখে, দেখায় না, খারাপটাকে এগিয়ে নিয়ে আসে, খারাপটাকে বিশেষ করে দেখায়, আর খারাপ থেকে আরো খারাপ হয়। একদমই স্যার। স্যার আমরা চাই আপনাদের সহযোগিতা 100 এইটাকে আরও বড় করার জন্য। আমরা 2025-এর 26শে জানুয়ারির মধ্যে আমরা একটা স্যাটেলাইট চ্যানেল হিসেবে এটা রূপান্তরিত করতে চাই। আপনাদের সহযোগিতা স্যার চাই। আমরা চাই ত্রিপুরা রাজ্য থেকে এটা রেজিস্ট্রেশন হোক এবং আপনাদের সহযোগিতায় আমরা পুরো ইন্ডিয়াতে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে পজিটিভিটিকে তুলে রাখতে চাই। আমরা অলরেডি বিভিন্ন গুণী ব্যক্তিকে এখানে নিয়ে এসেছি, ওনাদের মতামত শেয়ার করেছি, ওনাদের যে এক্সপিরিয়েন্স, ওনাদের যে থট, সেগুলো আমরা সমাজের কাছে প্রেজেন্ট করেছি। যার ফলে একটা নেগেটিভ চ্যানেলের নিউজ দেখার থেকে যদি পজিটিভ চ্যানেলগুলো বাচ্চারা দেখে বা আমরা দেখি, আমাদের মেন্টালিটি অটোমেটিকলি পজিটিভে রূপান্তরিত হতে পারে স্যার। একবারে আপনার হ্যাঁ বলুন স্যার। পজিটিভ দেখাবেন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ত্রিপুরাতে বিশেষ করে এবার যে বন্যা হয়েছে, বন্যার কি কারণ এটা খুঁজে যদি বের করতে পারেন আর এটা যদি প্রচারে আনতে পারেন পজিটিভ, আমার যতটুকু ধারণা, বিভিন্ন পাহাড়, ত্রিপুরা তো পাহাড়ে ঘেরা, বিভিন্ন পাহাড় বা উঁচু জমি, মাঝখানে অনেক ঢালু জমি থাকে, সেই ঢালু জমিগুলি ভরাট হয়ে গেছে, ঢালু জমিগুলি ভরাট হয়ে গেছে। বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বড় বড় দিঘি ছিল, সেগুলি ভরাট, বিভিন্ন নালা ছিল, এগুলি বন্ধ, যার ফলে বৃষ্টি হলে এখন জল ধারণ করার মতন জায়গা নেই। তার জন্য জল সমতলের উপর দিয়ে চলতে থাকে, নদীর ডিপও কমে গেছে প্রত্যেকটা নদীর, তার জন্যই বন্যা হয়। এটা যদি বিশেষ করে আপনারা এই প্রচারে আনতে পারেন আর সরকারকে দেখাতে পারেন বা বিভিন্ন সংস্থাকে দেখাতে পারেন, তাহলে এটা কি হবে, আমাদের আগামী দিনে যে বন্যা, এই বন্যা থেকে আমরা বাঁচতে পারি এবং এই ঢালু জায়গাগুলিকে পুনরায় উদ্ধার করা। পাহাড়ের যে 3টা পাহাড়, একটা পাহাড়, 2টা পাহাড়, 3টা পাহাড়, মাঝখানে একটা ঢালু ছিল, এই ঢালুটা বন্ধ। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কারণে উন্নতি করতে গিয়ে, বাড়িঘর করতে গিয়ে আমরা এইগুলি করেছি, অন্যায়গুলি, মানে প্রকৃতির সঙ্গে আমরা অন্যায় করেছি। এই অন্যায়টার প্রতিবাদ হচ্ছে। যদি আপনারা দেখান তাহলে দেখবেন মানুষ বুঝবে, এটা মানুষকে পজিটিভ বার্তা হবে। একদম স্যার, আমরা চেষ্টা করব। স্যার আমাদের ত্রিপুরার যে ইকোনমিক কন্ডিশনটা আছে, তার জন্য আমাদের যে ছেলেগুলো আছে, যা স্টুডেন্টগুলো আছে, তারা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে সেরকম ইন্ডাস্ট্রি বা সেরকম কোনো ব্যবস্থা নেই। তো রিসেন্টলি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা ত্রিপুরা নলেজ সিটি গঠনের পরিকল্পনা করছে, যেখানে নলেজ সিটির মধ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা, হেলথ থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, দোকান, ঘর বাড়ি সমস্ত কিছু নিয়ে তারা চাইছে যে আমার যে ত্রিপুরার যে ছাত্রছাত্রীগুলো বাইরে কাজ করছে, তাদেরকে আবার বাড়িতে ফিরে আনা। স্যার এই উদ্দেশ্যটা স্যার কীরকম স্যার কী হতে পারে? দেখুন, এটা ভালো বিষয়, এটার পিছনে একটা বড় ব্যাপারও আছে। অনেক বছর ধরে ত্রিপুরা রাজ্যে ইন্ডাস্ট্রি না থাকার ফলে, কোনো রকম ইন্ডাস্ট্রি না থাকার ফলে, কোনো রকম কর্মসংস্থান না থাকার ফলে ছেলে মেয়েদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত, চুরাইবাড়ির পরে তোমরা চাকরি পাবে। এখানে যারা গার্জিয়ানশিপ করতো, সরকার পরিচালনা করতো, তারা কি করতো, তারা বলতো চুরাইবাড়ির পরে চলে যাও, তোমরা সরকারি চাকরি এখানে পাবে না, কোনো কর্মসংস্থান হবে না, চুরাইবাড়ির পরে তোমরা পাবে। তার জন্য তখন থেকেই মানুষ বাসের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে, লরির বিভিন্ন গাড়ির মাধ্যমে চুরাইবাড়ি পার হতো। কিন্তু এখন ত্রিপুরা রাজ্যে ইন্ডাস্ট্রি ছোট ছোট হচ্ছে, ত্রিপুরার ছেলে মেয়েরা ত্রিপুরাতেই থাকতে চায়। বিগত দিনে বহু ছেলে মেয়েরা বিদেশে চলে গেছে, অন্যান্য স্টেটে চলে গেছে, তাতে কি হয়েছে, মা বাবা একা পড়ে যেত। সবচেয়ে বেশি মা বাবারা খুশি হবে আপনাদের এই কাজের মাধ্যমে। ত্রিপুরাতে মা বাবারা একা থাকতো, একটা ছেলে হলে চলে যেত, মার মৃত্যুর পর খবর পাওয়ার পর আসতো, বাবার মৃত্যুর পর আসতো খবর পেয়ে, এসে দেখতো বাবা বডি, ডেড বডি মর্গে আর না হয় ইয়েতে নিয়ে গেছে, গার্জিয়ান আসলে তারপরে দেবে, এরকম পরিস্থিতি ছিল। আর আপনারা যদি এটা করেন তাহলে বেশিরভাগ
ত্রিপুরার মা বাবারা খুশি হবে যে আমার ছেলেটা বাইরে যাবে না, ত্রিপুরাতে থাকবে। বর্তমানের আর যারা বিগত দিনে গিয়েছে তাদেরকে অনেকে সেটেল হয়ে গেছে, তার মধ্যে একটা কিছুটা অংশ আনতে পারবেন, কিন্তু বর্তমান যারা এইখানে এখন পড়াশোনা করছে, যারা ভালো চাকরির আশা করে, ভালো জায়গা আশা করে আপনাদের এখানে কাজ করতে পারবে। এবং আমরাও তো চাই ত্রিপুরার ছেলে ত্রিপুরাতেই থাকুক। ত্রিপুরার বুদ্ধিমান ছেলে মেয়েরা বাইরে গিয়ে কেন বুদ্ধি খরচ করবে? বুদ্ধিটা এখানে খরচ করুক, তার থেকে আর্নিং যা হবে সে নেবে। আমরাও তো চাই ত্রিপুরার ছেলে মেয়েরা এখানেই বুদ্ধি খরচ করুক। পড়াশোনা করার জন্য যেরকম ব্যবস্থা হয়েছে ত্রিপুরাতে, কর্মসংস্থানও তার সঙ্গে হচ্ছে। আপনারা এই কলেজ এবং এই মেডিকেল কলেজ হলে এমনিতে দেখবেন প্রচুর ছেলে মেয়েরা ত্রিপুরাতে থেকে যাবে। খুব ভালো ভালো ছেলে মেয়েরা আছে বাইরে, ডাক্তার বা বিভিন্ন জায়গায় কাজ করছে মেডিকেল কলেজে, বহু ছেলে মেয়েরা আছে। আমিও বহু মানুষকে চিনি যারা এখনও বিভিন্ন, আমি নাম বলবো না, মিডিয়া যেহেতু, এটা প্রাইভেট হলে বলতাম, কোনো হাসপাতালে গিয়ে ত্রিপুরার মেয়েরা ওইখানে গিয়ে নার্সিংয়ের কাজ করছে, ছেলেরা নার্সিংয়ের কাজ করছে। তারা চলে আসবে, তারা চায় এখানে থাকতে। একদম স্যার। তাই আমরা সমস্ত পজিটিভ বার্তার শ্রোতাগণদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা ত্রিপুরার বাইরে কাজ করছো বা কাজ করছেন, পুজোর সময় তো সবাই বাড়ি ফিরবে একবার না একবার হলেও। আমরা সবাইকে স্বাগত জানাই, আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করো, আমাদের এই প্ল্যাটফর্মে আসো এবং নিজেদের যে অভিজ্ঞতা, বাইরের রাজ্যে যে তোমরা কাজ করছো, বাইরের রাজ্যে যে তোমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের সামনে তুলে ধরো। এবং পরবর্তীকালে যে ত্রিপুরা নলেজ সিটিটা এখানে তৈরি হওয়ার পরিকল্পনা চলছে, যেটা 2027-এর মধ্যে সম্পূর্ণ হবে, সেইখানে নিজেদের ভবিষ্যৎকে স্বনির্ভর করার চেষ্টা করো। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আপনার এই বিজি শিডিউলের মধ্যে দিয়ে আমাদেরকে সময় দেওয়া। আজকের এই বার্তা আমরা এখানে সমাপ্ত করছি। কালকে আবার দেখা হবে বিকেল 5টার সময়। অসংখ্য ধন্যবাদ স্যারকে।